KTV Originals। নমস্কার, সঙ্গে রয়েছে অনন্যা। শুরু করছি স্টেডিয়াম বুলেটিন। পাওয়ার বাই SNU, কো পাওয়ার বাই ক্যাম্পা এনার্জি, কো প্রেজেন্টেড বাই জ্যাক অলিভ অয়েল, গিফটেড পার্টনার অ্যাশিওর। আমাদের সঙ্গে রয়েছেন জয়জ্যোতি ঘোষ। জয়দা, প্রথমেই আমরা নজর রাখবো হচ্ছে ফুটবলের খবরের দিকে। ফুটবল নিয়ে কি আপডেট রয়েছে এই মুহূর্তে? দেখো অনন্যা, ফুটবল নিয়ে বড় আপডেট এই মুহূর্তে যা খবর আমরা পাচ্ছি যে গতবার কলকাতা লিগ চ্যাম্পিয়ন কে হয়েছে সেটা নিয়ে কিন্তু সেই বিচারটা এখনো হয়নি, ঝুলে ছিল। আজকে যেটা খবর পাওয়া যাচ্ছে, হাইকোর্ট রায় দিয়েছে যেটা ডায়মন্ড হারবারকে যথেষ্ট রকমভাবে ধাক্কা দিয়েছে। অর্থাৎ যেটা ছিল আর কি অন্তর্বর্তীকালীন নিষেধাজ্ঞা, সেটা বাতিল করতে বলা হয়েছে। এবং এরপর বোধহয় কলকাতা লিগ চ্যাম্পিয়ন যে ইস্টবেঙ্গল হতে চলেছে এটা বলার কোনো অপেক্ষা রাখে না। এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন IFA সচিব অনির্বাণ দত্ত। কি বলবেন আজকের এই রায়ের পর? আপনাদের তো নৈতিক জয়। হ্যালো, হ্যাঁ শুনতে পাচ্ছেন? আজকের যে হাইকোর্টের রায়, এই অন্তর্বর্তীকালীন নিষেধাজ্ঞা বাতিল করার যে রায় কলকাতা হাইকোর্ট থেকে দেওয়া হয়েছে, তারপরে কি বলবেন? দেখুন, ডায়মন্ড হারবার ক্লাবের মনে হয়েছিল যে যেটা হয়েছে সেটা ঠিক নয় এবং ওরা সেটা নিয়ে কোর্টে যায়। আমরা সেটা ডিফেন্ড করি এবং একটা ইন্টারিম ইনজাংশন পাই, যেটার বিরুদ্ধে আমরা হাইকোর্টে নিজেদেরকে ডিফেন্ড করি এবং আজকে হাইকোর্ট জানিয়েছে যে এই অর্ডারটা যেটা ওরা পেয়েছিল ইনজাংশনে, সেটাকে সেটিসফাইড করা হয়েছে। আমরা আগামীকাল আমাদের লিগ কমিটির মিটিং ডেকেছি এবং সেখানে এই অর্ডারটা নিয়ে আলোচনা হবে এবং হয়তো কালকে লিগ কমিটি আগের বছরের চ্যাম্পিয়নও ডিক্লেয়ার করে দিতে পারে। সেটা লিগ কমিটি মিটিংটা না হওয়া অবধি এক্ষুনি আমার পক্ষে বলা সম্ভব না কি ডিসাইড করবে লিগ কমিটি। কিন্তু আমার মনে হয় অর্ডারটা তো কোর্ট দিয়েইছে এবং একটা বিস্তারিত অর্ডার কোর্ট দিয়েছে, অনেক প্রায় 19 পাতার একটা এটা বেরিয়েছে। তো আমার মনে হয় এটা নিয়ে আর আলাদা করে নতুন কিছু বলার নেই। আমরা কোর্টে গেছিলাম এবং কোর্টের মনে হয়েছে যে আমরা যেটা বলেছি সেটা ঠিক, সেটাই কোর্ট জানিয়েছে। অনির্বাণ দা, আপনাদের নৈতিক জয় মানছেন? দেখুন, আমাদের ইউনিট আইএফএ সবকটা ক্লাব, সবকটা অর্গানাইজেশনকে নিয়ে, তো নৈতিক জয়ের ব্যাপার নয়, এটা ঠিক ভুলেরও ব্যাপার নয়। ওদের মনে হয়েছিল যে ওরা ডিপ্রাইভড হয়েছে, কিন্তু ওরা যে ডিপ্রাইভড হয়নি এবং এটা কোর্ট ডিসাইড করবে। ওরা যে ইনজাংশনটা পেয়েছিল সেটা শুধু কোর্ট বাতিল করে দিয়েছে। অনেক অনেক ধন্যবাদ। অনির্বাণ দত্ত IFA সচিব ছিলেন আমাদের সঙ্গে এবং অবশ্যই বড় ডেভেলপমেন্ট, কালকে বৈঠক রয়েছে, সেই বৈঠকের দিকেও আমাদের নজর থাকবে। তবে এরপর বলে দেওয়াই যায় যে যে জিনিসটা ডায়মন্ড হারবার গত বছর করেছিল, তারপরে কিন্তু একটা বিরাট ধাক্কা এবং কলকাতা লিগ, গতবারের কলকাতা লিগ চ্যাম্পিয়ন হওয়ার ক্ষেত্রে ইস্টবেঙ্গলের আর কোনো বাধা থাকতো না, এটা কিন্তু বলা বাহুল্য। অনন্যা। জয়দা, এবার আমরা যদি একটু ক্রিকেটের খবরে আসি, কারণ আমরা জানি ভারত ওমান ম্যাচ এখনো পর্যন্ত চলছে, আর এই মুহূর্তে দাঁড়িয়ে কিভাবে ব্যাখ্যা করবে? দেখো, ভারত ওমান ম্যাচ চলছে এবং এই ম্যাচটা টোটালি প্র্যাকটিস ম্যাচ। আমি গতকালও বলছিলাম, আজও বলছি সেটাই। এবং ভারতের যদি ব্যাটিং অর্ডার দেখো, সেখান থেকে কিন্তু পরিষ্কার বোঝা যাবে যে আজকে একদমই এটা কিন্তু প্রস্তুতি ম্যাচ হিসেবেই দেখেছে। আজকে সূর্যকুমার যাদব, যিনি ভারত অধিনায়ক, তিনি ব্যাট করতেই নামেননি এবং যারা ব্যাট পাচ্ছিলেন না, যারা পারফর্ম করতে পারছিলেন না, তাদেরকে কিন্তু আপ দ্য অর্ডার আমরা দেখেছি আজকে ব্যাটিং করতে। সেটা হার্দিক পান্ডিয়া হোক, সেটা সঞ্জু স্যামসন, তিনি ব্যাটিংয়ে সুযোগ পাচ্ছিলেন না, তাকে আজকে সুযোগ দেওয়া হয়েছে। তিনি একটা সুন্দর অর্ধশত রান করেছেন এবং একই সঙ্গে অক্ষর প্যাটেলকে আপ দ্য অর্ডার নেওয়া হয়েছে, শিবম দুবে আপ দ্য অর্ডার এসছেন। এবং যত রকমের এক্সপেরিমেন্ট, যে পরীক্ষা নিরীক্ষাগুলো করা প্রয়োজন, ভারত পাকিস্তান ম্যাচ তুমি জানো 21শে সেপ্টেম্বর, আরও একবার রবিবার ভারত পাকিস্তান মহারণ, তার আগে সব রকমভাবে কিন্তু ঝালিয়ে নেওয়া হয়েছে। এবং টিম কম্বিনেশনে তুমি যদি দেখো, টিম কম্বিনেশনে আজকে দুজনকে রেস্ট দেওয়া হয়েছে, যেটা গতকাল গৌতম দা এবং আমি দুজনেই বলছিলাম যে জসপ্রীত বুমরাকে হয়তো রেস্ট দেওয়া হবে এবং তাকে আজকে বিশ্রাম দেওয়া হয়েছে। জসপ্রীত বুমরার সঙ্গে বরুণ চক্রবর্তীকে আজকে বিশ্রাম দেওয়া হয়েছে এবং তাদের বদলে যাদেরকে নেওয়া হয়েছে,
তারা হচ্ছেন অর্শদীপ সিং এবং হর্ষিত রানা। হর্ষিত রানা ভীষণ প্রিয় পাত্র গৌতম গম্ভীরের। তবে এরপর মানে সব রকম এক্সপেরিমেন্ট করার পর এইটুকু বলাই যায় যে পাকিস্তান ম্যাচের আগে ভারতের কিন্তু ড্রেস রিহার্সাল হয়ে গেল এই ওমান ম্যাচেই। জয়দা, এই মুহূর্তে আমাদের সময় একটা বিরতির, ফিরছে বিরতির পর, সঙ্গে থাকুন। ফিরে এলাম স্টেডিয়াম বুলেটিন নিয়ে। জয়দা, এই মুহূর্তে যে প্রশ্নটা করব, বিসিসিআই এর সভাপতি নির্বাচনের আজ কি দিল্লিতে পড়তে চলেছে কোনোভাবে? অবশ্যই বিসিসিআই সভাপতি নির্বাচনের আজ দিল্লিতে পড়তে চলেছে এবং আগামীকাল বৈঠক রয়েছে অমিত শাহর বাড়িতে। গতকালও আমরা এটা নিয়ে আলোচনা করেছি এবং সেটা নিয়ে কিন্তু এই মুহূর্তে সরগরম, মানে গোটা ভারতীয় ক্রিকেট মহলের নজর আগামীকাল থাকবে সেই অমিত শাহর বাড়ির দিকে, যে আগামী বিসিসিআই প্রেসিডেন্ট কে হতে চলেছেন। এটাই কিন্তু এই মুহূর্তে ট্রেন্ডিং। বেশ কিছু নাম উঠে এসছে, সেটা নিয়ে আমরা অবশ্যই আলোচনা করেছি এর আগেও। আবারও বলে দিচ্ছি যে 5টা সম্ভাবনা দেখা যাচ্ছে। সৌরভ গঙ্গোপাধ্যায় ইতিমধ্যে আমরা জানি সিইবি প্রেসিডেন্ট হওয়া তার সময়, মানে আনুষ্ঠানিকভাবে হওয়া, অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট হওয়া সেটা 22 সেপ্টেম্বর হবে। তবে তার আগে যে ডেভেলপমেন্টগুলো হচ্ছে, সিইবির তরফ থেকে সৌরভ থাকছেন, হরভজন সিং পিসিএর তরফ থেকে থাকছেন কালকের বৈঠকে। একই সঙ্গে রঘুরাম ভাটের নাম উঠে এসছে। তারপরে রাজীব শুক্লা কিন্তু হঠাৎ করে আজ বিকেল থেকে নাম উঠে আসছে যে তাকে কি সাময়িক রেখে দেওয়া যায় কিনা। তাই সব রকম সম্ভাবনা রয়েছে এবং বিসিসিআই সভাপতি নির্বাচনটাও কিন্তু অনেকটা ওই টি-20 ম্যাচের মতো। আমরা দেখেছিলাম 2019 সালে 9:30 ঘড়ির কাঁটায় রাত 9:30 ব্রিজেশ প্যাটেল সভাপতি হচ্ছেন, সব স্যাংশন। সেখান থেকে দুর্ধর্ষভাবে কিন্তু ইউটার্ন এবং তারপর আমরা দেখি যে সৌরভ গঙ্গোপাধ্যায় বিসিসিআই প্রেসিডেন্ট হলেন। তাই কি হবে বলা খুব মুশকিল। তবে এই কটা নাম বারবার উঠে আসছে। সৌরভ অবশ্যই মানে এখানে ফ্রন্ট রানার। সৌরভ গঙ্গোপাধ্যায় যদি আরও একবার আমরা দেখি বিসিসিআই প্রেসিডেন্ট হচ্ছেন, তাহলে অবাক হওয়ার কিচ্ছু থাকবে না। তবে অনেক কিছু মানে এখনও নির্ভর করছে, অনেক শর্ত হয়তো নির্ভর করছে। কারণ যিনি ঠিক করবেন যে বিসিসিআই প্রেসিডেন্ট কে হবেন, তারও কিছু হয়তো থাকবে যে তাকে এই ডিমান্ড ফুলফিল করতে হবে, বা তিনি হয়তো স্বচ্ছ ভাবমূর্তি রাখার জন্য একজন নিরপেক্ষ কাউকে বিসিসিআই প্রেসিডেন্ট করলেন, এমনও হতে পারে। তাই এই 38 অ্যাফিলিয়েট বডিজ থেকে কাউকে করবেন, নাকি এর বাইরে কোনো ক্রিকেটারকে নিয়ে আসবেন, সব কিছু কিন্তু কালকে একটা নীল নকশা বোঝা যাবে, একটা আবছা আভাস কিন্তু আমরা পাবো। তবে এখনও পর্যন্ত অ্যাজ অফ নাও যদি বলা যায়, তাহলে এই নামগুলোই ঘোরাফেরা করছে। সৌরভ গঙ্গোপাধ্যায় যিনি সিইবির তরফ থেকে যাবেন এবং খুব মানে সিগনিফিকেন্টলি 21শে সেপ্টেম্বর নমিনেশন ফাইল করার দিন বিসিসিআই সভাপতি যিনি হবেন তিনি নমিনেশন ফাইল করবেন। কালকের দিল্লি থেকে যদি সৌরভ গঙ্গোপাধ্যায় মুম্বাইয়ের দিকে যান রাত্রিবেলায়, বা পরের দিন সকালে যদি মুম্বাইয়ের দিকে যান, তাহলে বুঝতে হবে যে আবারও হয়তো সেই বিসিসিআইয়ের মসনদে সৌরভ বসতে চলেছেন। তবে হরভজন সিংও রয়েছেন লড়াইতে। রঘুরাম ভাট যদিও তিনি অনেকটা পিছিয়ে পড়েছেন এই মুহূর্তে লড়াইতে, যা শোনা যাচ্ছে, তিনিও রয়েছেন, এখনও রয়েছেন। এবং ওই আরও একটা নাম যেটা এর আগেও আমরা আলোচনা করেছি, কিরণ মোরে। কিরণ মোরে কি মানে সবাইকে ডচ করে কিরণ মোরে উঠে আসবেন, সেই দিকেও আমাদের নজর থাকবে। তবে আগামীকাল রাজধানী সরগরম, এবং রাজধানী সাধারণত রাজনীতি নিয়ে সরগরম থাকে, এবারেও সেই রাজনীতি নিয়ে সরগরম থাকবে। তবে এবার ক্রিকেটীয় রাজনীতি, কোন অঙ্কে বোর্ডের সভাপতি হবেন কে, এবং কি কি ক্যালকুলেশন থাকবে, তাকে কি করতে হবে। যদিও আমরা জানি এখন বিসিসিআই সভাপতি মানে নিয়মতান্ত্রিক শাসক, তবে সৌরভ গঙ্গোপাধ্যায় আসলে নিয়মতান্ত্রিক শাসকের ভূমিকাটা পালন করবেন না। আমরা দেখেছি এর আগে যে রোহিত শর্মা ক্যাপ্টেন হয়েছেন, তার সময় উইমেন্স ক্রিকেটের দুর্দান্ত উন্নতি, এবং তারপর আমরা দেখেছি সৌরভের বিদায়টা খুব খারাপ হয়েছিল সভাপতি মানে থেকে যখন সরে যাচ্ছিলেন, শ্রীনিবাসন তাকে কার্যত অপমান করেন। তো সব কিছুর জবাব দেওয়ার হয়তো সময় এসছে। আগামীকাল নজর থাকবে অবশ্যই দিল্লিতে। জাহির খানকে নিয়ে এই মুহূর্তে নতুন কি কোনো আপডেট রয়েছে? একদমই, বিসিসিআই চলছে এবং একই সঙ্গে জাহির খানের নাম হঠাৎ করে আজকে ট্রেন্ডিং, এবং জাহির খান নাকি তার ঘনিষ্ঠ মহলে জানিয়েছেন যে তিনি কেন মানে ছেড়েছেন এই লখনৌ সুপার জায়ান্টস, এবং অফিসিয়ালি না করে দিয়েছেন। আমরা জানি ভরত তরুণ চলে এসেছে এলএসজিতে,
এবং তিনি যেটা জানাচ্ছেন যে সঞ্জীব গোয়েঙ্কা এবং জাস্টিন ল্যাঙ্গার এই দুজনের সঙ্গে তার মতের মিল হয়নি এবং সেই জন্যই তিনি কিন্তু সেখানে স্টে করতে চাননি এবং তিনি যে যে ডিমান্ডগুলো করেছিলেন, যে যে রিকোয়ারমেন্টসগুলো দিয়েছিলেন সেটা কিন্তু মানা হয়নি এবং সেই জন্যই এই মতৈনক্য। যদিও আমরা জানি যে এলএসজির পারফরমেন্সও সেভাবে আহামরি কিছুই ছিল না গত মরশুমে, যদিও বেশ কিছু ভালো ভালো ফার্স্ট বোলার সেই টিমে ছিল, কিন্তু এবারে জাহির খান অতীত। জাহির খানের জায়গায় আমরা জানি ভরতরুণ চলে এসেছেন, তবে জাহির খান কোথায় যাবেন? জাহির খান কি কেকেআরে আসবেন? দেখা যাক, অনেক কিছুই হতে পারে। বিসিসিআই রাজনীতির সঙ্গে আইপিএলটাও কিন্তু অবশ্যই খুব গুরুত্বপূর্ণ এবং আইপিএলেও যে ট্রেডিংগুলো চলবে এবং কোচ কোথাকার কোচ কোথায় যাচ্ছেন এই দিকেও কিন্তু আমাদের নজর থাকবে। অনন্যা, এখন স্টেডিয়াম বুলেটিনে এখন সময় একটা ছোট বিরতি, ফিরছে বিরতির পর সঙ্গে থাকুন। ফিরে এলাম স্টেডিয়াম বুলেটিন নিয়ে। আর এই মুহূর্তে আমরা স্টেডিয়াম বুলেটিনে প্রত্যেক দিন এক একটা করে কুইজ রাখি। তো জয়দা, কুইজ গতকালও ছিল, তো উত্তরদাতার নাম আমরা একবার জেনে নেব। উত্তরদাতা মানে যিনি উইনার তার নাম বলে দেব, হাওড়া থেকে শান্তনু মিত্র। অনেক অনেক অভিনন্দন আপনাকে, অ্যাশোরের তরফ থেকে অবশ্যই আকর্ষণীয় পুরস্কার তিনি পেয়ে যাচ্ছেন। তার জন্য অবশ্যই কলকাতা টিভির দপ্তরে আপনাকে আসতে হবে। আজকের প্রশ্নটা করে ফেলি। হ্যাঁ, একদম। আজকের প্রশ্ন হচ্ছে, আমি একজন পাকিস্তান ক্রিকেটার, ওয়ার্ল্ড কাপের এক কোয়ার্টার ফাইনাল ম্যাচে চোটের জন্য আমি খেলতে পারিনি সেই ম্যাচ, এবং তারপর সেই ম্যাচ ভারত জেতে পাকিস্তান হারে। তারপর আমি আর দেশে ফিরে যেতে পারিনি, আমাকে আশ্রয় নিতে হয়েছিল অন্য কোথাও। আমি কে? অর্থাৎ এই কোশ্চেনটা যারা যারা 90s-এর ক্রিকেট দেখেছেন অবশ্যই পারবেন এবং সঠিক উত্তরদাতা অনেকেই থাকবেন, তবে লাকি উইনার যিনি হবেন তিনি এই অ্যাশোরের আকর্ষণীয় পুরস্কার জিতে যাবেন। আবারও আমরা প্রশ্নে ফিরি। পিসিবি বনাম আইসিসি এই মুহূর্তে কি চলছে? দেখো, আমরা তো টি-20 ম্যাচ দেখছি সবুজ গালিচায় এবং ভারত পাকিস্তান ম্যাচ দেখছি, তবে এর বাইরেও একটা ম্যাচ চলছে, আইসিসি বনাম পিসিবি। আমরা জানি আইসিসির প্রধান জয় শাহ, পিসিবির মহসিন নাকভি, এবং আইসিসি যথেষ্ট রকমভাবে কিন্তু কড়া স্টান্স নিচ্ছে। আইসিসির তরফ থেকে যেটা জানানো হয়েছে যে এই যে প্রাইভেট বৈঠকের একটা ভিডিও আমরা দেখতে পেয়েছি যেখানে কোনো রকম আওয়াজ শোনা যাচ্ছে না, সেখানে আইসিসি মেল করে জানতে চেয়েছে পিসিবির কাছে যে কার নির্দেশে এই বৈঠক রেকর্ড করা হয়েছে। আরেকটা জিনিস বলতে হচ্ছে অনন্যা, এক্ষেত্রে পিসিবি দাবি করেছিল যে অ্যান্ডি পাইক্রফট ক্ষমা চেয়েছেন, এটা সর্বৈব মিথ্যে। সেদিনও আমরা এটাই বলেছিলাম। আজকে আবারও আইসিসির তরফ থেকে বলা হয়েছে যে পাইক্রফট তার অবস্থানের ব্যাখ্যা দিয়েছেন, তিনি কি বলতে চেয়েছেন যে মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে সেটা বোঝাতে চেয়েছেন, তার মানে কিন্তু ক্ষমা চাওয়া নয়। তাই এটা মেল করে অবশ্যই পিসিবিকে জানিয়েছে আইসিসি যে এটা কেন বলা হয়েছে যে তিনি ক্ষমা চেয়েছেন, যেখানে তিনি ক্ষমা চাননি। আর যদি ক্ষমা চাইতেন তাহলে আইসিসি কিন্তু ব্যাকফুটে চলে যেত। এই জন্য আইসিসির একদম কড়া স্টান্স। আরেকটা বিষয় যেটা বলা সেটা হচ্ছে পিএমওএ বলে একটা বিষয় রয়েছে, প্লেয়ার্স অ্যান্ড ম্যাচ অফিসিয়ালস এরিয়া। এখানে কিন্তু সবাই ঢুকতে পারেন না। পাকিস্তান মিডিয়া ম্যানেজার সেদিন ঢোকেন এবং তিনি এই ভিডিওটা করেন। এই প্রশ্ন করাতে পাকিস্তানের তরফ থেকে একটা পাল্টা মেল গিয়েছে, যখন আইসিসি বলল যে কী করে পাকিস্তান মিডিয়া ম্যানেজার ঢুকতে পারে সেই জায়গায়, মানে যেখানে এরকম একটা প্রাইভেট বৈঠক হচ্ছে, সেখানে পিসিবির তরফ থেকে যে মেলটা গিয়েছে যে পাকিস্তান মিডিয়া ম্যানেজার হচ্ছে পাকিস্তান ক্রিকেট দলের অবিচ্ছেদ্য অঙ্গ যাই বলেন না কেন, তাই সে সব জায়গায় যেতে পারে পাকিস্তান টিমের ক্যাপ্টেন এবং কোচের সঙ্গে। এইভাবে কিন্তু ড্যামেজ কন্ট্রোল করার চেষ্টা করছে পিসিবি, তবে কতদূর কী হবে বলা খুব মুশকিল। এই মুহূর্তে ম্যাচ শুধু সবুজ গালিচায় নেই, 21শে সেপ্টেম্বর ভারত পাকিস্তান ম্যাচ মহালয়ার দিন, সেদিন কিন্তু মানে এই বাইরেও একটা ম্যাচ চলবে এবং আইসিসি বনাম পিসিবির এই টি-20 ম্যাচটায় কিন্তু এই মুহূর্তে এগিয়ে অবশ্যই আইসিসি। অনন্যা, পাকিস্তান ম্যাচের ড্রেস রিহার্সাল কি ছিল কোনোভাবে এই ম্যাচ? অবশ্যই পুরোটাই ড্রেস রিহার্সাল এবং একদমই একেবারে প্রথম থেকে তুমি যদি দেখো এই ম্যাচ, আমি প্রথমেই যেটা বললাম যে বিশ্রাম দিয়েছেন আজকে মানে সূর্যকুমার যাদব আজকে জসপ্রীত বুমরা এবং একই সঙ্গে বরুণ চক্রবর্তীকে বিশ্রাম দিয়েছেন, এবং তারপর যারা খেলেছেন তাদের তুমি যদি ব্যাটিং অর্ডারটা দেখো, ব্যাটিং অর্ডারেও মানে যারা সুযোগ পাচ্ছিলেন না তাদেরকে ব্যাটিং করার সুযোগ দিয়েছেন, এবং সূর্যকুমার যাদব সিগনিফিক্যান্টলি আজকে ব্যাট করতেই আসেননি,
এবং অপরদিকে আমরা দেখি যে তিলক বর্মা 7 নম্বরে ব্যাটিং করতে এসেছেন। বোঝাই যাচ্ছে এটা প্রস্তুতি ম্যাচ হিসেবে দেখছে এবং সব দিক থেকে মানে নিজেদের ঝালিয়ে নেওয়ার চেষ্টা করছে এক্ষেত্রে ভারতীয় টিম ম্যানেজমেন্ট। এবং একই সঙ্গে গৌতম গম্ভীরের পাখির চোখও রয়েছে সেই 21শে সেপ্টেম্বর কি হয়। 21শে সেপ্টেম্বর পাকিস্তান ম্যাচ এবং পাকিস্তান ভীষণ আনপ্রেডিক্টেবল টিম। দুটো পাকিস্তান আমরা সবসময় বলি, কোন পাকিস্তান খেলবে আমরা জানি না, তবে এই যে পাকিস্তান খেললো যেদিন মানে ভারত পাকিস্তান ম্যাচ হলো 14 সেপ্টেম্বর, তার আগের দিন মাইক হাসানের সেই প্রেস কনফারেন্স, তিনি বলছেন যে আমাদের বিশ্বমানের স্পিনার রয়েছে এবং এই বিশ্বমানের স্পিনার ছত্রভঙ্গ করে দিতে পারে ভারতীয় ব্যাটিং অর্ডারকে। তাকে বলবো এটাই স্টেডিয়াম বুলেটিনের তরফ থেকে যে সাকলিন মুশতাক, মুস্তাক আহমেদ, কাদির, সাইদ আজমাল এদের বোলিং একটু দেখুন। এবং আপনি যে প্রশংসা করছেন এই পাকিস্তান বোলিং লাইন আপের, বিশেষ করে স্পিনিং লাইন আপের, ভালো কথা, তবে কোথাও গিয়ে আপনি পরোক্ষভাবে পাকিস্তান ক্রিকেটের মানটাই বোধহয় নামিয়ে দিচ্ছেন। তাই দেখার বিষয় এটাই যে কি হয় 21শে সেপ্টেম্বর, এখানে কি পাল্টা কিছু দেবে পাকিস্তান, তবে সেই চান্স খুবই কম। আগামী 21 তারিখ ভারত পাকিস্তান দ্বৈরথ রয়েছে, সেই ম্যাচে ব্যাটিং অর্ডারের উপর দিকে কি দেখা যেতে পারে সঞ্জু স্যামসনকে? দেখো, সঞ্জু স্যামসনের কথা যদি বলি, আজকে ভালো একটা নক খেলেছেন, অর্ধশতরান করেছেন, তবে ক্যালকুলেটিভ ইনিংস। তুমি দেখবে যে সবসময় যে তিনি বিরাট বিরাট শট খেলছেন এমন কিন্তু নয়, যেটা নাকি অভিষেক শর্মা খেলেছেন। আজকেও তিনি 250-এর উপর স্ট্রাইক রেটে ব্যাটিং করে 38 রান করেছেন। এবং আমি গত দিনও বলেছি যে বাঁহাতি সেহবাগ মনে হয়, তবে তার থেকেও মনে হয় ভয়ঙ্কর হয়ে উঠছেন দিন দিন এই অভিষেক শর্মা। তিনি যেমন খেলছেন তিনি তো খেলবেন, তবে সঞ্জু স্যামসন আজকে ক্যালকুলেটিভ নক খেলেছেন, 3 নম্বরে ব্যাটিং করেছেন। আমার মনে হয় না যে ব্যাটিং অর্ডারে কোনো রকম চেঞ্জ হবে। সেই ইন্ডিয়া পাকিস্তান ম্যাচ যখন 21শে সেপ্টেম্বর হবে, সেই সময় কিন্তু আমরা সেই সূর্যকুমার যাদবকেই দেখবো, আবার তারপর তিলক বর্মাকে দেখবো, যেরকম ব্যাটিং অর্ডার আমরা দেখে এসেছি সেই ব্যাটিং অর্ডারই কিন্তু আমরা দেখবো। তাই আজকের ম্যাচটা টোটালি আরও একবার বলছি প্রস্তুতি ম্যাচ ছিল এবং সেই প্রস্তুতি ম্যাচের ঝলক মানে সে আজকে আমরা দেখলাম। তবে পুরোটাই নজর থাকবে 21শে সেপ্টেম্বর ভারত পাকিস্তান ম্যাচের দিকে। জয়দা, ভারত পাকিস্তান ম্যাচে বোলিং বিভাগে কি কোনো পরিবর্তন হতে পারে? ভারত পাকিস্তান ম্যাচের বোলিং বিভাগে এখনো পর্যন্ত যা খবর কোনো রকম কিন্তু পরিবর্তন হচ্ছে না। তাই এটা বলাই যায় যে ভারত পাকিস্তান ম্যাচে যেটা মানে এর আগের ম্যাচে ছিল ভারত পাকিস্তান ম্যাচের ভারত পাকিস্তান ম্যাচে যে বোলিং লাইন আপ ছিল এটাই থাকবে। জয়, তোমাকে ধন্যবাদ। আমাদের সঙ্গে স্টেডিয়াম বুলেটিনে ছিলেন জয়জ্যোতি ঘোষ। স্টেডিয়াম বুলেটিন আজ এই পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।